প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইংলিশ গ্রামারের আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইতিমধ্যে আমরা প্রেজেন্টের 4টি ফর্ম নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি আপনারা ওই ফর্মগুলো, টেন্সের ওই শাখাগুলো ভালোভাবে আয়ত্ত করেছেন। যদি আমরা প্রেজেন্ট টেন্সটাকে ভালো বুঝে থাকি, তাহলে আজকে থেকে শুরু হওয়া এই পাস্ট টেন্সকেও ভালোভাবে বুঝব। পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। পাস্টের বাংলা অর্থ কি? অতীতকাল। এর মধ্যে যে 4টা ফর্ম আছে, পাস্ট টেন্সের টোটাল ফর্ম কয়টি? 4টি। পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, তারপর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এর মধ্যে আজকে আমরা আলোচনা করতেছি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স যেটা। তো এইটা হলো, আমি আগে বাংলা একটু আমরা বোঝার চেষ্টা করি, তারপরে ইংরেজিতে যাচ্ছি। সাধারণত আমরা কিছু কথাবার্তা বলি যেটা দিয়ে স্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে এই কাজটা অতীতকালে হয়েছিল। সুনির্দিষ্টভাবে বোঝা যায় কাজটা কবে হয়েছিল, অতীতকালে হয়েছিল। যেমন আমরা বলে থাকি, আমি ভাত খেয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম, সে 1980 সালে জন্মগ্রহণ করেছিল, তুমি বাজারে গিয়েছিলে, তুমি এটা ভেঙেছিলে। তার মানে কি দাঁড়ালো? এই যে কথাগুলো, এই কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় কখন হয়েছিল, অতীতকালে হয়েছিল। এই যে খেয়েছিলাম, গিয়েছিলাম, গিয়েছিল, ভেঙেছিল, এই জাতীয় যে কথাগুলো আমরা বললাম, এটা স্পষ্ট কি প্রমাণ করে? অতীতকালকে নির্দেশ করে। তো সাধারণভাবে যখন কোনো কাজ, কোনো কথা এইরকম অতীতকালকে নির্দেশ করে, তখনই আমরা সেটাকে বলি পাস্ট ইনডেফিনিট টেন্স। সংজ্ঞাতে এখানে বলা আছে, অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল। অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ওকে, জি। তো এখানে আমরা যে উদাহরণগুলো ব্যবহার করেছি, সেই উদাহরণগুলো আমরা ওই প্রেজেন্ট টেন্সের ফর্মের সাথে মিল রেখে ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে আপনার বুঝতে সহজ হয়। দেখেন, এখানে বলা আছে আই এট রাইস। এই কথার অর্থ হলো আমি ভাত খেয়েছিলাম। দেখেন, আমরা বাংলায় যখন প্রেজেন্ট ইনডিফিনিটের উদাহরণ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম আমি ভাত খাই, আমি ভাত খাই। এটাই যখন ফার্স্ট টেন্সে চলে আসলো, অতীত হয়ে গেল, তখন কথাটা কি দাঁড়াইলো? আমি ভাত খেয়েছিলাম। আমি ঠিক আছে, ভাত তাও ঠিক আছে, কিন্তু দেখেন খাই কথাটার জায়গায় এখন হয়ে গেছে কি? খেয়েছিলাম। পরিবর্তন আসলো কোথায়? কাজের মধ্যে, মানে আমার কাজ যেটা, ভার্ব যেটা, কাজটা কি ছিল? খাওয়া। তো সেই খাই কথাটা হয়ে গেছে কি? খেয়েছিলাম। তাহলে বাংলায় খাই যেমন খেয়েছিলাম হয়েছে, কোথায় পরিবর্তন হচ্ছে? কাজের মধ্যে, ভার্বের মধ্যে। ইংরেজিতেও সেম। দেখেন, সেই আই ঠিকই আছে, রাইস তাও ঠিক আছে, পরিবর্তন আসলো শুধু কোথায়? সেই খাওয়ার মধ্যে। ছিল ইট, এখন হয়ে গেছে এট। আর এই এট মানে হচ্ছে কি? খেয়েছিলাম, মানে এটা ইট কথার পাস্ট ফর্ম। ইট হইল কি? খাওয়া। আর এট মানে কি? খেয়েছিলাম। বাংলায় যেমন খাই হয়ে গেছে খেয়েছিলাম, ইংরেজিতে তেমনি ইট হয়ে গেছে এট। দেখছেন ব্যাপারটা? সেম। এরপরে আসেন, she drank milk, she drank milk। এটার মানে কি? সে, তিনি। এই ড্র্যাঙ্ক কথার অর্থ কি? দুধ পান করেছিল, পান করেছিল। ইংলিশদের ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা। এই ড্রিঙ্ক মানে পান করার পাস্ট ফর্ম, মানে পান করেছিল, এটা হচ্ছে ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। আচ্ছা, তাহলে সে ড্র্যাঙ্ক, সে পান করেছিল কি? মিল্ক, দুধ। তাহলে সে ড্র্যাঙ্ক মিল্ক, সে দুধ পান করেছিল।
যদি এখানে হয়তো সে ড্রিঙ্ক মিল্ক, তাহলে সে দুধ পান করে, এটা হইতো না। কিন্তু যখন এখানে ড্রিঙ্কের জায়গায় ড্রিঙ্ক হয়ে গেছে, তখনই এটা চলে গেছে কোথায়? অতীতকালে। জাস্ট একটা জায়গায় পরিবর্তন। কোথায় পরিবর্তন? ভার্বের কাছে। কোথায় পরিবর্তন হচ্ছে? ভার্বের কাছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার না করে ভার্বের পাস্ট ফর্মটা লাগিয়ে দিলেই সেন্টেন্সটা কি হয়ে যায়? প্রেজেন্ট থেকে পাস্টে চলে যায়, রাইট? এই উদাহরণটাতে কি ব্যবহার করছে? রেজা ওয়েন্ট টু স্কুল। রেজা ওয়েন্ট টু স্কুল, রেজা স্কুলে গিয়েছিল। এখানে রেজা, স্কুল এগুলো কি? রেজা সাবজেক্ট, স্কুল অবজেক্ট নাকি? আসল ঝামেলা বাজাইছে কে? ওয়েন্ট। আমরা জানি ইংরেজিতে গো শব্দের অর্থ হলো যাওয়া, কিন্তু যাওয়া না বলে যদি আপনি বুঝাতে চান গিয়েছিল, মানে পাস্ট ফর্ম বুঝাতে চাইলেই সেখানে কি ব্যবহার করতে হবে? ওয়েন্ট ব্যবহার করতে হবে। গো এর জায়গায় তার পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে রেজা ওয়েন্ট টু স্কুল। এরপরে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। হি, সে, ডিড করেছিল, কবে? অতীতকালে। যদি এখানে ডিড না হয়ে ডু হতো, তাইলে কথাটা হয়তো সে করে, এরকম হইতো না? আচ্ছা, তো এখানে যেহেতু ডিড, তার মানে এটা কোথায় আছে? সেই পাস্ট ফর্মে আছে। দি ওয়ার্ক, কাজটি, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। এগুলো হচ্ছে কি? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যেখানে অন্য কিছুই নেই, অক্সিলারি কোনো ভার্বের দরকার নেই, শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার না করে পাস্ট ফর্ম ব্যবহার করলেই এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। অত্যন্ত সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট যেমন সহজ, পাস্ট ইনডিফিনিট তার চেয়েও সহজ। কারণ হলো প্রেজেন্ট ইনডিফিনিট আবার ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বা ইএস লাগাতে হয়, একটু ঝামেলা আছে। এখানে সেটাও নেই। জাস্ট আপনি ভার্বের জায়গায় কি করবেন? এর পাস্ট ফর্মটা ব্যবহার করবেন, দ্যাটস এনাফ। স্ট্রাকচারে কি লেখা আছে? সাবজেক্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের মতো করে কোনো কথা যদি আপনাকে লিখতে হয়, বলতে হয়, তাহলে আপনি কোন সিস্টেমে কি অনুসারে লিখবেন? প্রথমে সেই সাবজেক্ট, আগের কথা, সাবজেক্ট এবং শেষের অবজেক্ট, এগুলো কখনোই চেঞ্জ নাই, এটা থাকবেই। কোনো লাইনের ভিতরে সাবজেক্ট এবং অবজেক্ট কি থাকছেই। তাহলে প্রথমে সেই সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পরে কি আসতেছে? মূল ভার্বের পাস্ট ফর্ম, তার সাথে অবজেক্ট, তার সাথে কি আসতেছে? অবজেক্ট, দ্যাটস এনাফ। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি টু। আমরা কি বলছিলাম? কেহ কেহ আবার এইভাবে বুঝে ভালো যে প্রেজেন্ট ফর্ম হলো ভার্বের বি ওয়ান, পাস্ট ফর্ম হলো বি টু, পাস্ট পার্টিসিপল হলো বি থ্রি, বলছি না? জি। তাহলে এখানে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম বা আপনারা যেটা বুঝেন বি টু, ওইটা ব্যবহার করতে হবে এবং অবজেক্ট ব্যবহার করতে হবে, দ্যাটস এনাফ, হয়ে গেছে। সহজ কথা। কি কি? সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝা গেল? তাহলে বুঝার পরে নিজে যাতে অন্য কাউকে বুঝাতে পারেন এবং সেই বুঝটা যেন আপনার অন্তরঙ্গ হয়, নিজে মন থেকে যেন রিয়েলি গভীরভাবে বুঝতে পারেন, মুখস্থ না। সেই জন্য আপনি কি করবেন? এই যে সংজ্ঞা, এটাকে আগে ভালোভাবে নিজে নিজে বুঝে আয়ত্ত করবেন। তারপরে উদাহরণগুলো সংজ্ঞাটার সাথে কথার মিল আছে কিনা এটা বুঝার চেষ্টা করবেন। এরপরে সংজ্ঞা মানে উদাহরণের দিকে চেয়ে চেয়ে চিন্তা করবেন যে এই লাইনের স্ট্রাকচারটা কি, গঠন প্রণালীটা কি, এটা নিজে বুঝার চেষ্টা করবেন। তারপরে স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে ঠিক আছে। প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে হচ্ছে তার অবজেক্ট, দ্যাটস এনাফ। যা হোক ফ্রেন্ডস, আশা করি ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কোনো কথা থাকলে কমেন্টস, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।